একটা সময়ের পর আয়না মেয়েদের প্রিয় সঙ্গী হয়ে যায়। ঘুম থেকে উঠে হোক বা ঘুমোতে যাওয়ার সময় আয়নায় মুখ না দেখলে তখন হয়তো ভালোই লাগে না। আর বিয়ের পর আয়নায় মুখ দেখার সময়ই কমে যায়। সকালবেলা স্নান সেরে উঠে নিজেকে একটু গুছিয়ে নিয়ে কোনো রকমে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে। কালকে যে চাদরটা কেচে দিয়েছিলাম সেটা শুকনো হয়ে গিয়েছে, তাই সবার আগে বেডশিটটা পেতে বিছানাটাকেই গোছানো শুরু করলাম। এই বিছানা টান টান দেখলে দেখবে একটু মন ভালো হয়ে যায়, মনে হয় এই বিছানাতে বসেও শান্তি আছে আর চোখে দেখেও শান্তি আছে। সকালবেলা সবার আগে বিছানাটা গুছিয়েই এই জানলাগুলো খুলে দিচ্ছি। এই জানলাটা এতটাই বড় যে এখানে বসলে বা কেউ যদি আমাদের চারপাশে ছাদে দাঁড়িয়ে থাকে, সবাই আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবে। এই জায়গার পর্দাটা আমার মাকে আমি সেলাই করতে দিয়ে এসেছি। এর পরের বার যখন বাবার বাড়িতে যাব তখন নিয়ে এলে এখানে পর্দাটাও দিয়ে দিতে পারবো। ঠাকুরের এখানে পর্দা সরিয়ে দিলাম, জানলাটা খুলে রাখলাম, পুজো দেবো পরে। এখন ঘরের প্রচুর কাজ আছে। এই জামা কাপড়গুলো স্নানে যাওয়ার আগে মেলে দিয়ে গিয়েছিলাম, তাই এগুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো ঘরে রেখে এলাম আর গাছে জলটা দিয়ে নিচ্ছি। রোজ গাছগুলোকে একবার করে দেখি আর ভাবি কতটা লম্বা হলো, কতগুলো চারা এক্সট্রা হয়েছে। এই দেখতে দেখতে কিছুক্ষণ সময় কিন্তু ওখানেই কেটে যায়। আর এখানে এই আগের দিনের ফিরনি খাওয়া খুলিগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে শুকনো করতে দিলাম। কি করা যাবে সেটা পরে ভাববো, আগে তো পরিষ্কার করে রাখি, না হলে পিঁপড়ে হবে। রান্নাঘরে কাজ শুরু করার আগেই গ্যাসটা একটা মুছে নিচ্ছি। আর তার আগে খেতে হবে 1 কাপ গরম জল। সকাল টিফিন খাবার বালাই নেই, আগের দিনই বললাম। সেই জন্য এই কোনো দিন গরম জল, কোনো দিন লেবু দেওয়া জল, কোনো দিন একটু আদা তেজপাতা দিয়ে ফুটিয়ে জল, যাই হোক এইভাবে মিলিয়ে মিশিয়ে চলে আর কি। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। একটানা সকাল থেকে কাজ করার পর এই সবে এসে বসলাম। এখনও নিচের ঘর পরিষ্কার করে আসতে পারিনি, কারণ আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। সেই কারণেই ঘরটা ফেলে স্নানে চলে গেছিলাম, কারণ স্নান করতে না হলে দেরি হয়ে যাবে। ইনজেকশনের জন্য না দুটো হাতে একটু ব্যথা রয়েছে, কাজ করতে অসুবিধে হচ্ছে না সেরকম, তবে ওই এইভাবে ওই জামা কাপড় কাচতে গিয়ে তুলতে ভীষণ টান পড়ছে। তো সব মিলিয়ে মিশিয়ে জীবন চলছে একরকম। কালকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আপাত দৃষ্টিতে আজকের ব্লগ সবেমাত্র কিছু দূর অবধি এগিয়েছে, রান্নাবান্নার দিকে এখনও যাইনি। রান্নাবান্না আজকে খুবই সহজ আছে। মেথি শাক কালকেই রেখেছিলাম, দেখেছো সবাই, তো মেথি পরাঠা বানাবো, ওটাই আজকে খাওয়ার ইচ্ছা। সাথে কি করা যায় দেখি। আর রাত্রের জন্য একটা স্পেশাল মেনু হবে। এবেলা সহজ, ওবেলা একটু খেতে গেলে তো কষ্ট করতেই হবে। আসলে আমি ছাড়া বাড়িতে এই শীতকালীন সময় রান্নাবান্না করার কেউ নেই। আমি বাদ দিয়ে তো রাঁধুনি মাই আছে, আর মায়ের ওপর জোর দেওয়া যায় না, দোকান সামলায়, তারপর অনেকটা ভোরেই ওঠে কারণ বাবা অফিস বেরোয়। আর আমি যে রান্না করি আমার শ্বশুরমশাই খেতে খুবই ভালোবাসে, তবে ওই হয় না সকালবেলা অফিস টাইমে আমার শাশুড়ি মা সবসময় ভাবেন একদম সাদা মাটা পাতলা ঝোল রান্না করে দিলে বেশি ভালো হয়, সেই জন্য উনিই এখনও রান্না করে দেন। ওই যে গলার আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছে তার সাথে কথা কাটাকাটি চলছে আর কি। এই চলে সারাদিন আমাদের বাড়িতে। গরম জল শুধুমাত্র, এতে কিন্তু আর এখন কিচ্ছু নেই, কারণ লেবু দিয়ে খাবো ভেবেছিলাম, তবে এখন ইচ্ছে করছে না সেটা। নিচে যাই, দুটো বিস্কিট খেয়ে ঘরটা গুছিয়ে একেবারে দুপুরে প্রিপারেশনে লেগে পড়বো। সকালে টিফিন খাওয়ার আমার বালাই নেই, যতদিন না আমি পুরোপুরিভাবে একদম সকালে উঠতে পারছি ততদিন তো একদমই নয়। তবে ফেব্রুয়ারি মাসের আগে আমি অভ্যেস না করতে পারলে মহা বিপদে পড়ব, কারণ আমাকে তখন 9:30টার মধ্যে রান্না বান্না পুজো ঘর পরিষ্কার সব কমপ্লিট করে ফেলতে হবে। আর না পারলে সেই যার নাম ঘড়ির কাঁটায় 3টে বাজার পর আমি ফ্রি হব। তো কি করা যাবে, আর দেখা যাক, অভ্যেস করার চেষ্টা করছি। এই ইঞ্জেকশনটা না মাঝখান থেকে বড্ড প্যারা দিয়ে দিচ্ছে আমাকে। চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগ তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা শেষ করেই নিচে চলে এসেছিলাম। কোনো রকমে দুটো বিস্কিট খেয়ে বিছানা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। ভাবলাম বেডশিট চেঞ্জ করব, কথা তো সেই বলেই এলাম ওপর থেকে। তারপর মনে হলো এই চাদরটা আমি পেতেছি কতদিন আগে,
আসলেই বেশি দিন হয়নি, সেই কারণে এত নোংরাও দেখতে পাচ্ছ না হয়েছে। আর তার সাথে এখন ডবল কম্বল পেতে এর ওপরে ঘুমানো হয়। এই যে হাতে কম্বলটা দেখছো, এটা কিন্তু ডবল করা আছে। বিছানা এমন ঠান্ডা কাপড়ের মতো হয়ে থাকে, সেখানে পিঠ দিলে না পিঠ কোমর খুব ব্যথা হয়। এই বুদ্ধি আমার শাশুড়ি মায়ের, যে বিছানায় এই কম্বলগুলো পেতে ঘুমোলে আর ঠান্ডা লাগে না। যখন হালকা শীত ছিল তখন এই একটা কম্বল পেতে শোয়া হতো, এখন যেহেতু খুব ভারী শীত পড়েছে তাই ডবল কম্বল পেতেই ঘুমোতে হয়। চলো রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমার কপালটাই খারাপ। এই দেখো, মেথি শাকটা আস্তে আস্তে খারাপও হয়ে যাচ্ছে, আমি যে রেখে দেবো তার উপায়ও নেই, পাশাপাশি টক দই নেই বাড়িতে। তাহলে আমি পরোটাটা বানাবো কি করে? আমি জানি না আজকে ছাতার মাথা কেমন পরোটা হবে। চলো করে দেখা যাক কি হয় না হয়। কি মুশকিল বলো তো, শাকটা আজকে না করলেও বিপদ, আর করলে কেমন হবে আমার জানা নেই, খারাপ হয়ে যাবে। কালকে তো বেরোলাম বলে তাড়াহুড়ো করে কিছু একটা করে বেরিয়ে গেলাম, আর আজকে দেখো। আসলে বাড়িতে টক দই থাকে, ঘরে দোকান তো আমি ভাবলাম থাকবে ও, আর আজকে এটা হয় আমার সাথে। আমি যেদিনই মাকে আগের দিন বলে রাখি না সেই দিনই এটা হয়, আর যখন আমি বলে রাখি তখন ঘরে অঢেল টক দই। ওই ঘরে দোকান আমাদের, সেই কারণে এবার সকাল থেকে যদি দোকানে বিক্রি হয়ে যায় তারপর তো আর পাওয়া যাবে না। আজকে রাত্রেবেলা যে রেসিপিটা করার কথা তার জন্য লাগবে হচ্ছে ফুলকপি। এবারে সেই ফুলকপিও মনে করো বাবা এনেছে ঠিক এইটুকু একটা, তাতে কিছু হবে না। সেই কারণে আবার বরকে বললাম দোকান থেকে আসার সময় দুটো ফুলকপি আনো, না হলে আর হবে না। জিজ্ঞেস করলাম আগে আজকে খাবে কিনা, কারণ কালকেই করতাম, কালকে ফুলকপিটা ছিল, তখন বললো যে না আজকে শরীর ভালো লাগছে না, কালকে খাবো। তো আজকে আগে জিজ্ঞেস করেছি খাবে যদি তাহলে নিয়ে এসো, আর না খাবে তো না নিয়ে এসো, যাও। আমি আজকে কি করে তরকারিটা করবো আমি সেটাই ভাবছি। তরকারি না, সরি, পরোটাটা। অর্ধেকের বেশি আজকে খারাপ হয়ে গেছে। মেথি শাক না একদিনের বেশি রাখা যায় না। আমি না বোতলে বোতলে ওই কাট করে যেমন গাছ করে সেই গাছের একটা ইয়ে করব, কি বলে, রিং করব, তার মধ্যে মেথি শাকটা বসাবো, মানে চাষ করবো আর কি, ইচ্ছা আছে। কারণ আমাদের ঘরে অনেকগুলো প্লাস্টিকের বোতল আছে, ওগুলোকে কাটতে হবে সময় মতো। পুরাতন হয়ে গেলে বোতলগুলো ফেলে দিই, আর ফেলবো না, ওতে গাছ বসিয়ে দেবো। যা হয় যেটুকু হয় সেটুকুই তো অনেক। এই দেখো পুরো এরকম সব ফেলে দিতে হচ্ছে, কারণ আমি মেথি ডাঁটা চচ্চড়ি খাই না। আর কি বলবো বলো তো, আমার পরোটা ছাড়া মেথির কিছুই খেতে ভালো লাগে না। আমি ট্রাইও করিনি, একটু তেতো তেতো লাগবে সেই ভয়। আমি যেহেতু একা খাই, একার জন্য এত এক্সপেরিমেন্ট করে তো লাভ নেই। বাড়ির লোকজন খেলে তাহলে ভাতের পাতে একটু শুরুতে তেতো দিয়ে শুরু করা যায়। বাড়ির লোক যদি না খায় আমি আর কি করতে পারি? এদের বাড়িতে অর্ধেক জিনিস খায় না, কি খাওয়া শেখেনি না কি, আমি মাঝে মধ্যে এটা ভাবি। আমি তো অবাক হয়ে যেতাম আগে, বিয়ের পর 8 বছর তো সংসার করছি, কম তো নয়। এরা ভাতের পাতে আলু ভাজা, আলু সেদ্ধ, আলুর ঝোল, মাছের ঝালে আলু, সব কিছুতে আলু দিয়ে খায়, সব কিছুতে। আমি শুধু সেটাই ভাবি, মানে কত আলুর ভ্যারাইটি খায় তবু সবজি খাবে না। আমি আসার পর আমার বর অনেক রকমের মাছ সবজি খাওয়া শিখেছে। প্রথমত ও খেতই না, ও ডাল খেতে চাইতো না, জানো, এমন অবস্থা। টকের ডাল খেলে, মানে টকের ডাল খেতে গেলে ভয় পেত যদি শরীর খারাপ করে, মানে বোধহয় ছোটবেলা থেকে ও টক খেলে শরীর খারাপ করতো কি না, অম্বল হতো, মা দিত না ওকে। তা আমি আগের বছর সারা গরম ওকে টকের ডাল রান্না করে, মানে আমি একদিন অন্তরই খেতাম, খাইয়েছি, শরীরটাও ভালো ছিল আর কোনো অসুবিধেও হয়নি। হয় কি, একবার শরীর খারাপ হলে না মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে আর খাবো না সেই জিনিসটা, ওর মধ্যেও খানিকটা সেরকম। চলো আমি শাকটা রান্না করে নিই, এই কেটে নিই, রান্না করা তো এখন দূরে আছে, কেটে নিই, আর ততক্ষণ একটু মায়ের সাথে ফোনে গল্প করে নিই, ঠিক আছে? কারণ এখন দুটো ফোন নয়, আমার একটা ফোনের মধ্যেই দুটো সিম দেওয়া আছে, তাই কাজ করতে করতে আর মায়ের সাথে গল্প করা হয় না। হয় শ্যুট করা হবে, নয় কথা বলা হবে, এরকম একটা বিষয়। তো আমি শাকটা কাটবো, ওই সময়ের মধ্যেই কথা বলা হয়ে যাবে, ঠিক আছে? আসছি। আর মেথি শাক কাটার পর এইটুকু হয়েছে, আজকে একটু রসুন দিয়ে করবো ভাবছি, দেখা যাক কেমন হয়।
কারণ নেই তো টক দইটা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট দরকার সেটাই নেই। কালকে আবার আলুর দম হবে, তো আজকে আমি এবেলার মতোই করলাম। গ্যাসের যেহেতু দুদিকে রান্নাবান্না করি, 3 নম্বর ঝিকটা আর দিই না, কারণ বেকার বেকার নোংরা করে প্রত্যেকদিন মাজা ধোয়া করার প্রয়োজন হয় না। সেই কারণে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আটাটা মাখতে শুরু করব। তাহলে কি হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর আটা মেখে পরোটা করতে করতে আলু ঠান্ডা হয়ে গেলে আলুটা ছাড়াতেও সুবিধা হবে। মানে একের পিঠে 2 চৌকি চেপে শুই, এইভাবে কাজ করলে ভালো হয়। আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আটাটা বের করে নিচ্ছি। আটার প্যাকেটটা কালকেই সবে তুলেছি, আটা শেষ হয়ে গিয়েছিল। একটু জোয়ান আর একটু আচার দিলাম। দই থাকলে খুবই মঙ্গল হতো, রসুন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর সত্যি করে কথা বলতে আজকে রসুন দিয়ে খেয়ে খুব ভুলই করেছি, অম্বল হয়েছিল। হ্যাঁ, তখন বললাম না তোমাদের কষ্ট হচ্ছিল খুব, মেডিসিন খেয়ে সঙ্গে সঙ্গে তো ঘুমোতে নেই, আর আমার এত ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছি হাতের ব্যথা করছিল বলে, ব্যাস হয়ে গেছে আমার আজকে সর্বনাশ। বিকেলবেলা যখন ঘুমটা ভেঙেছে তখন দেখছি মানে এমন অবস্থা যে কিছু যেন গিলতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। আর মনে হচ্ছে বুকের কাছটায় পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। খুব কষ্ট করেই পরে স্বাভাবিক হলাম। কি আর করা যাবে, এই ভুল আর কোনো দিন হবে না। শাক ফেলে দিতে হয় দেবো, কিন্তু দই না থাকলে আর মেথি পরোটা খাচ্ছি না বাপু। যাই হোক, মানুষ ঠকেই শেখে, আমিও শিখলাম আজকে একটা বিষয়। অবশ্যই অল্প তেলের মধ্যেই ভাজা করেছিলাম, তবে রসুন দেওয়াটা সত্যিই ঠিক হয়নি, আজকে বুঝতে পারছি। এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি যাতে আলুর দম করতে সুবিধা হয়। আর ছোট আলু হলে এই আলুগুলোর খোসা না ছাড়ালেও ভালো লাগে খেতে, কিন্তু এই আলুগুলোর খোসা ছাড়িয়েই খেতে হবে। মশলা কষানো হচ্ছিল, সেই সময় আমি কি করলাম বলো তো, টুকটুক করে বাসনগুলো সব মেজে ফেললাম। এখন আমি গ্যাস পরিষ্কার করতে পারবো না যতক্ষণ না আমাকে ফুলকপি এনে দিচ্ছে। আমি ফুলকপির তরকারিটা না করে রেখে গ্যাস পরিষ্কার করতে পারবো না, তো সেই কারণেই বাসনগুলো মেজে নিলাম এখন। আর এই আলুর দমের মশলাটাও কষা হয়ে গেল। এবারে আলুটা দিয়ে কষিয়ে তারপর তো দুপুরের আহারের সময় হয়ে যাবে, রান্না শেষ করে খেয়ে ফেলব। গ্যাসটা একটু জোরে দিই। তৈরি হয়ে গেছে অবশেষে মেথি পরোটা। একদম ভেঙে চুরে যায়নি কিন্তু, ঠিকঠাক করে দেখে নাও, দই ছাড়াই বানিয়েছি। আর এদিকে রয়েছে হচ্ছে আলুর দম, কষা কষা করে, ঝোল রাখিনি এবেলার মতোই শুধু, সেই কারণে। তো চলো, দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করা কমপ্লিট, এবার সেবা করে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করেছি অনেকক্ষণ, আর তারপরেই দেখলাম ও ফুলকপিটা নিয়ে এসে দিল। তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এতে একটা মাত্র আলু দিয়েছি, বেশি আলু দেওয়ার প্রয়োজন নেই। 2টো ফুলকপি এনেছিল 10 টাকায়, তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এই যে বাড়িও চলে এসেছে, চলো নিচে চলো, খেতে দিই। অনেক রোদ পোহালে জানলার ধারে শুয়ে শুয়ে, আমাদের এই জানলাটা কিন্তু বেশ সুন্দর বলো, এখানে গরমকালে হাওয়াও আসে আর শীতকালে রোদও পড়ে। চলো খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে যাচ্ছে, আমাকে এসে আবার ভাজাটা বসাতে হবে। ওঠো। দুপুরের খাওয়ার পর্ব শেষ হাজব্যান্ডের, উপরে এলাম কারণ ফুলকপির তরকারিটা বানাতে হবে। কিসের মেসেজ এলো, আচ্ছা এই যে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যাতে জলটা পুরোপুরি ঝরে যায়, ভাজি করতে সুবিধা হবে। ভাজি না, তরকারি। চলো কড়াইটা বসাই। কোনটা না উল্টে পড়ে গিয়েছিল, ওই জানলার ধারটায় রেখেছিলাম, পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। এখানে কড়াইতে দিয়েছি হচ্ছে জিরে আর ধনে, এটাকে হালকা করে ওই কড়াইয়ের মধ্যে আর কি ভাজা ভাজা করে নেওয়া, যাতে গুঁড়োটা খুব সুন্দর করে হয়। আর এটাই মশলা হিসেবে দেবো, অন্য কিছু দেবো না। চলো নামিয়ে নিই। कौन कहती है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं।
হ্যালো, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। সেই সকাল 9:30 থেকে রান্নাঘরে ঘুরঘুর করছি। এই মাত্র কাজ শেষ হলো সবটা। তরকারি বানাচ্ছিলাম, দেখতেই পেয়েছো। রাত্রে তরকারি পিঠে হবে, আর বানাবো ওই 6:30 7টার সময় বসে, কারণ এই মুহূর্তে তো আর বানানোর দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে শীতের সময়। সবচেয়ে বড় কথা, বাবা আসবে অফিস থেকে সেই 8:30 9টার সময়। তার মধ্যে আমি ওই 6:30টায় বসলে এক দফা হলেও বাবা টিফিন খেতে পারবে। এই যা, আমি খাবো হচ্ছে ওটা রাত্রের খাবার হিসেবে, আমার হাজব্যান্ডও তাই খাবে, আর শাশুড়ি মাও তাই। মানে আমাদের এগুলো খুব পছন্দের। বাবার একটু ভাত না হলে চলে না। এই যা, চলো এবার নিচে যাব, নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। সারাটা সকাল এক টানা চলছে তো চলছে। আবার তোমাদের সাথে বিকেলেই দেখা হবে। ও তার আগে তোমাদের সাথে তরকারির লুকটা একটু শেয়ার করি। তরকারি বলছে এতক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করলি, শেষটুকু আর দেখাচ্ছিস না। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম হলো যে মেকআপ শুরু করার সময় দেখানো হলো, আর ফাইনাল লুকটা শেয়ার করা হলো না। চলো তরকারিটা দেখাই একবার। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে। ধোঁয়া উঠছে এখনো, ফুলকপি আলু সব গোটা গোটা রয়েছে। এইভাবে যখন স্টিম হয়ে বেরোবে না, অপূর্ব খেতে লাগে। এই তরকারি পিঠের সময় যদি তরকারিগুলো একটু মানে আস্ত আস্ত না থাকে, তাহলে ঠিক ভালো লাগে না। আমার শাশুড়ি মা আমার যখন এটা করেন, পুরো সেই ঘ্যাঁট মতো করে ফেলেন। ওই জন্যই আমি নিজের হাতে উপরে তরকারিটা রান্না করে নিই। চলো চলো এখন নিচে যাই, বিকেলে দেখা হবে। একেবারে রাত্রেবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। এই যে হয়ে গেছে তরকারি পিঠে, এক লট নামিয়ে এই এতটুকু রয়েছে। এবার এইটা নামিয়ে ওই থালারটুকু নামালেই, মানে থালারটুকু বসাতে হবে, তারপর হয়ে যাবে। শীতের রাতে গরম গরম পিঠের সাথে জমে গেল না একটা? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে যে কোনো ধরনের পিঠে খেতে। এই শীতে পিঠে খাওয়ার মজাই আলাদা। কাদের বাড়িতে পিঠে হয়েছে বলো তো? আমি জানি অনেকের বাড়িতেই হয়নি। পৌষ সংক্রান্তির আগে বোধহয় হয় না। আমাদের বাড়িতে সংক্রান্তি নেই, নিরামিষ খাবার বালাই কম এই বাড়িতে। যাই হোক, পিঠে এই দেখো, এ হচ্ছে তেঁদর, উঠছে না। দেখো গরম গরম ধোঁয়া ওঠা পিঠে। এবার এটা বসিয়ে দিই। আমি এতক্ষণ ধরে রান্নাঘরে বসে বসে করছি। একবার জল গরম হয়ে গেলে আর 10 মিনিট করে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের চাইতে রাইস কুকারই কিন্তু সাশ্রয় বেশি, তাই না? আগে হাঁড়িতে করে বানানো হতো, আমার তো মনে হয় তাই। চলো এই রাইস কুকড, চলো হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই রান্নাঘরে দাঁড়িয়ে শেষ করছি। এখনো পিঠে পর্ব এক রাউন্ড চলবে, তো তারপরেই রান্নাঘরের কাজকর্ম আমার শেষ হবে আর কি। সেই কারণেই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিওর সাথে।